জলে কুমির, ডাঙায় বাঘ, আর এভাবেই কাটে সুন্দরবনের মানুষের জনজীবন। সুন্দরবনের চিত্র যে বড়ই বৈচিত্র্য তা বলাই বাহুল্য। শুধুমাত্র বারে বারে প্রাকৃতিক দুর্যোগে সুন্দরবনের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই সুন্দরবন এলাকার জঙ্গলজীবী মানুষের প্রধান জীবিকা জঙ্গলের মাছ কাঁকড়া ধরা। আর এমনভাবে সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বন্যপ্রাণী, বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখে পড়তে হয়। ঠিক সেখান থেকেই বাঁচে আসা, জীবনের সাথে লড়াই করে বেঁচে ফেরা নূর হোসেনও ভয় পাননি, বরং হাতের লাঠি নিয়ে বাঘের সামনে বুক চিতিয়ে পাল্টা রুখে দাঁড়ান। তারপর তাঁর চিৎকারে এগিয়ে যাওয়া তার বাবা আর দাদা দৌড়ে বাঘের মুখের উপর থাবা মারে। লাঠি দিয়ে মারলে অবশেষে বাঘ পালিয়ে যায়। বাঘের আক্রমণে পিঠের মেরুদণ্ডের উপর সেই থাবার ক্ষত যেন আজও দগদগে। দীর্ঘ প্রায় 30 বছর কেটে গেলেও তার চোখে মুখে আতঙ্কের ছাপ খুব স্পষ্ট। আমরা নিচে নালার ভিতরে কাজ করছিলাম আর মাছ খুঁজছিলাম আমি, আর ওই বাঘ উপর থেকে, আমরা উপরের দিকে খেয়াল ছিল না, উপরে জঙ্গলের ভিতরে বাঘ লুকিয়েছিল, হঠাৎ দাম দিয়ে পড়লো, পড়ে সে বিরাট একটা বিকট মূর্তি নিয়ে আমার গাড় করে এসে পড়লো। পড়লে সঙ্গে সঙ্গে দাদা আর বাবা ছুটে গেল, গিয়ে বাঘের গায়ে আঘাত করে আমার দাদা আঘাত করার পরে বাঘ ছেড়ে দেয় আমাকে। বাবাও হাত দিয়ে চড় মেরেছে বাঘের গায়ে, মেরে বাঘকে সরিয়ে দিয়েছে, দিয়ে আমার এই নৌকোয় তুলে নিয়েছে। সঙ্গে সঙ্গে নিয়ে ওরা ওই আমার নিয়ে আসলো, দেশে আসলো। ওখানটা খুব বেশি দূরত্ব না, ওরকম ঘন্টা 1.5 সময় লেগেছে আসতে। এতটা দূরত্ব গিয়েছিলাম, এবার ওখান থেকে নিয়ে ওই হসপিটালে নিয়ে চলে গেল। আমার হচ্ছে বসিরহাটে 1 মাস থাকি। তারপর ডাক্তার বললো যে বাঁচবে না, নিয়ে যাও। বাবা বললো দেখো আমার দেশে ডাক্তার কবিরাজ নেই, তা আমাকে এখানটা ট্রান্সফার করুন, মরে যায় হসপিটালে মরুক, কলকাতায় মরে যায়, কলকাতায় ট্রান্সফার করুন। তা ওখান থেকে আমার ডাক্তার ট্রান্সফার করে দিল, বসিরহাট থেকে দিলে কলকাতায় নিয়ে গেল। সেখানেও 1 মাস থাকলাম। থাকার পরে লাস্টে ডাক্তার বললো যে তোমাকে বাঘে খাওয়া ভালো ছিল। ওনারা দেখা পরীক্ষা নিরীক্ষা করার পরে বললো তোমার বাঘে খাওয়া ভালো ছিল। স্যার আমি তো বেঁচে আছি, তা আমাকে এত বড় কথা বলছে, আমি তো মরিনি, বেঁচে আছি। তা বলছে দেখো তোমার বেঁচে থাকাই সার্থক, তুমি যতদিন বাঁচো মরবা না, বেঁচে থাকবা, তা তোমার বেঁচে থাকাই সার্থক। তুমি কোনো কর্মের ক্ষমতা থাকবে না, তোমাকে কে দেখবে, তুমি যতদিন বাঁচবে কোনো কিছু করতেই পারবে না, কিছু করতে পারে না, কিছু করতে পারে না। আর এই লাঠি নিয়ে হাঁটি, এই লাঠি দিয়ে হাঁটতে এমনি চলাচল করতে পারেনি। এই মোড়ে একটু যাই আর ওখান থেকে বাড়ি আসি, এই আর বাড়ি সবসময় শুয়ে বুঝে থাকি, কোনো কিছু করতে পারেনি। মেরুদণ্ড ভেঙে দিয়েছে, তো ওখানে মেরুদণ্ডটা ভাঙে, তো কোনো পাগুলো সরিয়ে গেছে, এই পাগুলো কোনো শক্তি পাই নেই। এখান থেকে এরকম হয় না, পার আঙুলগুলো দুটোই পা সরিয়ে গেছে, কোমরটা বাল পাইনি, কোমর এরকম সেই বাঘের সে আতঙ্ক এখনো মনে পড়ে। ওরে বাবা রে, বাঘের আতঙ্ক কি, আমার যতদিন বাঁচবো আমার ততদিন ওই বাঘের আতঙ্কের কথা মনে থাকবে। কীভাবে এসেছিল বিকট মূর্তি নিয়ে, সেই মূর্তির কথা আমার সারা জীবন মনে থাকবে। কত বিমূর্তি নিয়ে এসেছিল আমার কাছে, সে দেখার মতো না। যে কোনো মানুষ অজ্ঞান হিসেবে দেখবে। এখন মাঝে মাঝে মনে পড়ে কি? হ্যাঁ মনে পড়ে, এখনো আমার মনে পড়ে। আমি যতদিন বাঁচবো ততদিন আমার মনে পড়ে। ঘুমের মধ্যে মনে হয়? ঘুমের মধ্যে মাঝে মাঝে আগে দেখতাম, ঘুমের মধ্যে কিরকম দেখতাম? ওই যে বাঘ আসতেছে, যেরকম মূর্তি নিয়ে এসেছিল ওরকম হাঁ করে একদম এরকম মূর্তি নিয়ে আসতেছে, এরকম দেখতাম। ঘুমের ঘরে আতঙ্ক হয়ে যেতাম, ঘুমের ঘরে ভয় করে উঠতো আমার। এখন আর সেইটা দেখিনি, কিন্তু এখন মাঝে মধ্যে আমার এমন একটা ঘটনা ঘটছে, মানে শরীরটা ক্লান্ত হয়ে যায়। গনমুখ আসলে, আমাদের এই গনমুখ আসে, তো এই গনমুখে পূর্ণিমা, অবশ্যই পূর্ণিমায় শরীরটা মাথাটা ইয়ে হয়ে যায়, ক্লান্ত হয়ে পড়ে, ব্যথা যন্ত্রণা করে, তখন আর উঠতেই পারেনি, শুয়ে থাকতে। সরকারি সুযোগ সুবিধা কিছু পাইনি, একমাত্র ওই প্রতিবন্ধী একটা ভাতা দেয়। কি মাত্রা বলো, কি মাত্রা